সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান বিএনপি নেতাদের। দেশের সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি। নির্বাচন থেকে এনসিপিকে সরানোর চক্রান্ত চলছে দাবি হাসনাতের। শেখ হাসিনার বিচারে ধীরগতির অভিযোগ পাটোয়ারির। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন বৈঠকের দ্বিতীয় দিনে কিছু বিষয়ে অগ্রগতি। রপ্তানি খাতে চাপ ঠেকাতে সমঝোতায় জোর ব্যবসায়ীদের। দেড় দশকে অনেক ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণ অভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। এবং ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। 21 জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, প্রভাব পড়েছে বাজারে। 300 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরের। সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা রয়েছে তারাই নানা কৌশলে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলায় জড়িতদের বিচারের দাবিতে এই প্রতিবাদ সভা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও জনগণের স্বার্থেই রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি সংযত হতে হবে। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশে স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব নয়। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায়, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দলের দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। সেখানে অংশ নিয়ে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংকট নিরসনে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করতে। রুহুল কবির রিজভীর দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো আওয়ামী দোসররা রয়ে গেছে। তাদের দ্রুত বিচারে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের উপর সন্দেহ তৈরি হচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। শুক্রবার যশোরে জুলাই শহীদদের পরিবারের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। হাসনাত আরও বলেন, কিছুদিন পর বলা হবে 5ই আগস্ট একটি মব ছিল, জুলাই যোদ্ধাদের বলা হবে জঙ্গি, তাই সরকার জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সংবিধানে জুলাই ঘোষণাপত্র যুক্ত করার দাবি জানিয়ে বলেন, গণপরিষদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা সম্ভব।
আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মব বলা শুরু করছে, কিছুদিন পরে 5ই আগস্টকে মব বলা শুরু করবে, কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে। এখন এটার জন্য আপনারা তৈরি নাকি আপনারা এই জুলাই ঘোষণাপত্রকে আপনারা হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে 3 আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন? এখন এটা আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত। গত 31শে ডিসেম্বর আমরা বলেছিলাম যে শহীদ মিনারে এটা ঘোষণা দিব, এবং আমরা অলরেডি ড্রাফট করে সরকারকে দিয়েছি। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের রক্ষা নাই, কারণ লিখিতভাবে আপনি যে গল্পগুলা বলতেছেন এই গল্পগুলা 2 দিন পর হারিয়ে যাবে। লিখিতভাবে জায়গাগুলা থাকতে হবে। এই লিখিতর বাংলাদেশের সবচেয়ে বড় দলিলটা হলো সংবিধান। এদিকে মাসব্যাপী জুলাই পথযাত্রার 11তম দিনে যশোরে পথসভা ও জনসংযোগ করছেন এনসিপির নেতাকর্মীরা। এই মুহূর্তে শহরের কোর্টের মোড়ে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, তার কাছে জানবো বিস্তারিত। অভ্র, যশোরে আজ কি কি কর্মসূচি রয়েছে? এখানে কিন্তু হচ্ছে ঠিক সকাল থেকেই এনসিপির নেতাকর্মীদের ভিড় বেড়েছে। আপনি যেমনটি বলছিলেন, তাদের কিন্তু পদযাত্রা শুরু হবে ঠিক কোর্টের মোড়ে গিয়ে কিন্তু হচ্ছে সেই পদযাত্রা শেষ হয়ে হবে পথসভা। এই পদযাত্রার মধ্যে কিন্তু তারা নানা ধরনের গণসংযোগ চালাচ্ছেন এবং এনসিপির যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে কথা বলছেন। আমরা সকালবেলা কিন্তু দেখতে পেয়েছি 12টা নাগাদ তারা কথা বলেছেন, যারা এই যে গণ অভ্যুত্থান তাদের যারা কিনা যশোরে শহীদ হয়েছেন এবং যশোরে জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে কথা বলেছেন হাসনা, সার্জিস এবং এনসিপির নেতাকর্মীরা। এইমাত্র কিন্তু শুরু হয়ে গেল আজকের যেই পথসভাটি আছে সেই পথসভা। আর এইমাত্র এনসিপির নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হচ্ছে এই পথসভা শুরু করতে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু বলাই চলে যে এই যে আজকের এই পথসভা এবং এই পথসভা শেষ করে কিন্তু হচ্ছে তারা চলে যাবে খুলনার উদ্দেশ্যে এবং তাদের এটি কিন্তু হচ্ছে 23তম জেলা। আর এর পরবর্তী যে জেলাটি সেটি হচ্ছে খুলনা জেলা। যশোর থেকে তারা সন্ধ্যার মধ্যে রওনা হওয়ার কথা রয়েছে খুলনার উদ্দেশ্যে এবং সেখানে গিয়েও একটি পথসভা করার কথা রয়েছে। তার পাশে জানিয়ে রাখতে চাই যে শহীদ পরিবারের এখানে কিন্তু অংশগ্রহণ আমি বেশ লক্ষ্য করছি এবং জেলার যারা এনসিপির কর্মীরা আছেন তাদের কিন্তু হচ্ছে গতকাল রাতে যখন এনসিপির নাহিদ ইসলাম সহ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা যখন এখানে এসে পৌঁছায় তখন কিন্তু একটি গাড়ি বহরের সংবর্ধনা দেওয়ার দৃশ্য আমাদের চোখে পড়ে। আমরা যখন হাসনাত আবদুল্লাহর সাথে কথা বলছিলাম তিনি কিন্তু জানাচ্ছিল যে আমরা প্রত্যেক জেলায় গিয়ে সবার সাথে এই যে আসছে যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের প্রচার প্রচারণায় থাকবেন এবং এনসিপির যিনি প্রতিনিধি আছেন সেই যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে কিন্তু হচ্ছে তার এলাকায় পরিচয় করিয়ে দিতে চান তারা এবং পরিচয় করিয়ে দিতে নানা জায়গায় আমরা দেখেছিও। এই ছিল আমার কাছে এইখান থেকে যশোরের কোর্টমোড় থেকে সর্বশেষ। যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। কিছু বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে। দুদেশের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সে বিষয়ে বৈঠকে যুক্তিতর্ক তুলে ধরে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ফেসবুক পোস্টে এ বিষয়ে জানানো হয়েছে। এদিন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একান্তে বৈঠক করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। শুল্কসহ দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আন্তরিক পরিবেশে আলোচনা করেন তারা। বাণিজ্য ঘাটতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ বাংলাদেশে যেন ন্যায্যতার ভিত্তিতে শুল্ক আরোপ করা হয় সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন এই প্রতিনিধি। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানি খাতে চাপ বাড়াবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার উপর জোর দিচ্ছেন তারা। এদিকে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সাজিদ আরাফাতের প্রতিবেদন।
বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ ছিল 15%। তবে নতুন করে 35% আরোপে তা দাঁড়িয়েছে 50%। এমন বাস্তবতায় সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশের পোশাক খাত, কেননা যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য পোশাক। বৃহৎ এই রপ্তানি পণ্যে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভিয়েতনাম মার্কিন শুল্কহার কমিয়ে এনেছে 20%, যা বাংলাদেশের চেয়ে 15% কম। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, বড় শুল্ক ব্যবধান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কিভাবে টিকে থাকবে? এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহারে দেশটির বাজারে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিজিএমইএ নেতারা বলছেন, নতুন শুল্ক নীতি রপ্তানি খাতে চাপ বাড়াবে। এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার ওপর জোর দেন তারা। সরকারের থেকে নেগোসিয়েশন করা হচ্ছে, ব্যবসায়ীরা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। তো আমি মনে করি ব্যবসায়ী সম্প্রদায়, স্পেশালি বড় স্টেক হোল্ডার যারা বিজিএমই বিকেএমই এটার সাথে থাকা উচিত ছিল। নেগোসিয়েশন করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা নিতে হবে যে আমরা ওদেরকে কী কী জিনিস ওদের কাছ থেকে বেশি কিনবো। আমরা আমেরিকার সাথে নেগোসিয়েশনটা করতে হবে আসলে রাজনৈতিক দিক থেকে, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে কর্মকর্তা যিনি আছেন, ওনার এক্সট্রা মাইলেজ দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির আঘাত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। যারা কিনা খুব একটি পণ্যের উপরে নির্ভরশীল, তারা কিন্তু তাদের পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা নাও ধরে রাখতে পারে এবং সেক্ষেত্রে তাদের ব্যবসা সংকুচিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, অন্তত স্বল্প মধ্য মেয়াদে। সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার, যেমন ব্যবসায়ীরা অথবা যারা কিনা রিসার্চার বা যারা এগুলো নিয়ে কাজ করেন, সিভিল সোসাইটি, তাদের প্রতিনিধিরাও সরকারের সঙ্গে থাকেন এবং এন্টুরিয়ার্স হিসেবে তারাও পিছনে সরকারকে টেকনিক্যাল উপদেশ দেন। সেই জায়গাটি কিন্তু আমরা এই ধরনের কোনো এন্টুরিয়ার্স তাদের সাথে দেখছি না সেখানে। প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে দুই দেশের বাণিজ্য বৈঠকে সমন্বয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কানাডার উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে। এ বিষয়ে কার্যকর সমঝোতা করার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের উপর 15 থেকে 20% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এছাড়া বিশ্বজুড়ে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে বসবে 50% পর্যন্ত শুল্ক। আরও জানাচ্ছেন তানভীর জনি। কানাডার অন্যতম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। কানাডার মোট রপ্তানির 76% যায় যুক্তরাষ্ট্রে। দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ $60 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের ক্ষমতায় বসেই বিভিন্ন দেশের উপর শুল্ক ধার্য করা শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শুল্ক নিয়ে বাংলাদেশ সহ 20টির বেশি দেশকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার কানাডার ঘাড়ে অতিরিক্ত 35% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। ট্রুথ সোশ্যালে কানাডার প্রধানমন্ত্রীকে উল্লেখ করে ট্রাম্প বলেন, মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে শুল্কের বিষয়ে ছাড় দেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার এবং বাণিজ্য ঘাটতি মেটাতে কানাডার উপর এই শুল্ক আরোপ করা হয়েছে। যদিও মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ বলছে, কানাডার সীমান্ত দিয়ে মাত্র 0.2% মাদক পাচার হয়, বাকি পুরোটাই আসে মেক্সিকো সীমান্ত দিয়ে। এরই মধ্যে কানাডীয় পণ্যের উপর 25% শুল্ক ধার্য আছে। এছাড়া উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় কিছু পণ্যে শুল্ক ছাড় পাবে কানাডা। জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বাণিজ্য ও শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমঝোতায় আসার সুযোগ আছে। কানাডার জনগণ ও ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তবে ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন, কানাডা পাল্টা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও শুল্কের হার আরও বাড়াবে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বাণিজ্যিক অংশীদারদের উপর 15 থেকে 20% শুল্ক আরোপের কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে অন্য দেশের কোম্পানিগুলো যদি মার্কিন ভূখণ্ডে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়, তাহলে সেসব দেশ শুল্ক থেকে মুক্তি পাবে।
এদিকে ব্রাজিলের উপর 50% শুল্ক আরোপের ঘোষণায় সাও পাওলো শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। এই সময় ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপরও নতুন করে শুল্ক বসানোর পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে। বিশেষজ্ঞদের মতে প্রতিশোধমূলক শুল্ক আরোপে মন্দায় পড়বে বৈশ্বিক অর্থনীতি। তানভীর জনি, এখন বিশ্ব। গেল 1.5 দশকে সব ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকার প্রধানের বাসভবন হিসেবে পরিচিত গণভবন। দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থা নথিতে উঠে এসেছে সেই তথ্য। বলা হচ্ছে এই গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনের সমন্বিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি। সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় স্বৈরাচারের মসনদ, তখন এই গণভবন থেকে ভারতে পালিয়ে যান। বিস্তারিত আজহার লিমন জানাবেন। গণভবন, হত্যা, নির্যাতন, গুমসহ নানা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গেল 1.5 দশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশি বিদেশি সংস্থার তদন্তে উঠে এসেছে এই গণভবনকে কেন্দ্র করে অনেক ঘটনার বর্ণনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের এই সংবাদ সম্মেলন থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের এভাবে কটাক্ষ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব প্রতিবাদ। যদিও শিক্ষার্থীদের এই ফুঁসে ওঠাকে ভালো মতো নেয়নি তৎকালীন আওয়ামী নেতৃত্ব। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই বক্তব্যের যে যেমন হবার কথা ছিল তাই হলো। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একযোগে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গণভবনের এই বক্তব্যটিকে হত্যা ও নিপীড়নের উস্কানি হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে, রুয়ান্ডা গণহত্যায় যেভাবে আফ্রিকার জাতিগোষ্ঠী তুৎসিদের তেলাপোকা, জার্মানিতে ইহুদিদের ইঁদুর, বসনিয়ায় মুসলিমদের ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেভাবে হাসিনার দেয়া এই বক্তব্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য উস্কে দিয়েছিল, যার প্রথম দৃশ্যপট রচিত হয় রংপুরে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। 17 জুলাই গণভবন থেকে শোকের আবহে শিক্ষার্থীদের এমন নিরাপত্তার কথা বলা হলেও কার্যত তারপর থেকে আরও নির্মম নিপীড়ন চালানো হয় ছাত্র জনতার উপর। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, সায়েন্স ল্যাবের মতোই ক্ষোভে অগ্নিউত্তাল হয় গোটা দেশ। শহীদের কাতারে নাম লেখায় 200-র বেশি ছাত্র জনতা। একদিকে কারফিউ, অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এমন হত্যাযজ্ঞ চালানোর পর আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক শেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দেখা মাত্রই গুলি করা হবে। ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা দেয়া 14 দলের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে। তারিখ 23 জুলাই 2024। এর পরের দিনগুলোতে শহীদ আবু সাঈদের পরিবার সহ শহীদ পরিবারকে এনে সান্ত্বনা দেয়া সহ নানা নাটক মঞ্চস্থ হয় এই ঐতিহাসিক গণভবনকে কেন্দ্র করে। এত কিছু হয়ে যাবার পর 3 আগস্টে এই গণভবন থেকে শেখ হাসিনা সেটাই বললেন যার ন্যূনতম সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিলেন মাত্র 20 দিন আগে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যদিও পর্দার অন্তরালে ছিল ভিন্ন কিছু।
শেষ মুহূর্তেও সীমাহীন বল প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গণভবনে কি ঘটেছিল তার একটা বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে। এখানে বলা হয় 4 আগস্ট দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন, কিন্তু ওই সময় গণভবনে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন তীব্র বিরোধিতা করলে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রসিকিউশনের অভিযোগপত্রে উঠে এসেছে 4 আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তার পরের দিন মার্চ ফর ঢাকা কর্মসূচি দমনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এখানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠানো হলে বৈঠকে উপস্থিত নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। ট্রাইব্যুনালে আরও উপস্থাপন করা হয়েছে 5 আগস্ট সকালে শেষবারের মতো শেখ হাসিনা 3 বাহিনীর প্রধানদের গণভবনে ডেকে আন্দোলন দমনের নির্দেশনা প্রদান করেন এবং তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, বিপরীতে সেনাবাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যাবার পর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেবার পরামর্শ দেন, কিন্তু হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দিয়ে দাও। ঢাকার চারপাশ থেকে যখন গণভবনের খুব কাছাকাছি মিছিলগুলো, তখন এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহানা। পরে সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বললে জয়ের কথায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে 1.5 দশক পরে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা। 24-এর অভ্যুত্থানের সময় 11 জুলাই পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনে প্রথম পুলিশি হামলার শিকার হন তারা। দেশজুড়ে সে খবর ছড়িয়ে পড়ার পর শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন আরও কঠোর রূপ নিতে থাকে। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। 11 জুলাই 24-এর এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে লাঠিপেটার পাশাপাশি ছোড়া হয় টিয়ার সেল। গুলিবিদ্ধ হয় রায়হান, আহত হয় অন্তত 20 শিক্ষার্থী। এরপরও দমাতে পারেনি ছাত্রদের। পিছু হটে পুলিশ। সহপাঠীদের উপর হামলার খবর পেয়ে হল থেকে বেরিয়ে আসে ছাত্রীরাও। মিছিল পরিণত হয় ক্ষোভ আর অধিকার আদায়ের দাবানলে। হল থেকে শুনি যে আমাদের ভার্সিটি ছেলেদের উপর অ্যাটাক করা হয়েছে। তখন আমরা হলের মেয়েরা সবাই, 2 হলের মেয়েরাই সবাইকে জানানো হয়েছে। তারপরে সবাই একসাথে বের হলাম। বেশি স্টুডেন্টের একসাথে আকস্মিক এই প্রবেশটা দেখে পুলিশের কিছুটা হতবাক হয়ে গিয়েছে। তো তারা হয়তো ফায়ার করতে বাধ্য হয়েছে, অথবা ফায়ার করার ডিরেকশন ছিল তাদের উপর। তো তারা বুলেট ছুটতে শুরু করলো। তো সম্ভবত প্রথম বুলেটটাই আমার গায়ে লাগে। জুলাই আন্দোলনে পুলিশের বাধার মুখে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এই স্থানে। লাল সবুজের ক্যাম্পাসে প্রাণ পায় বর্ষা বিপ্লব। ছাত্রদের কণ্ঠে ধ্বনিত হয় অন্যায়ের বিরুদ্ধে সাহসী উচ্চারণ। 4 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম সড়কের যান চলাচল। জুলাই আন্দোলনে এটিই ছিল ছাত্রদের প্রথম প্রতিরোধ, যা শুধু কুমিল্লা নয়, পুরো দেশকে নাড়া দিয়েছিল। শাহবাগেও সোর ওঠে, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। পরদিন আহতদের দেখতে ক্যাম্পাসে আসেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। যেহেতু ধাক্কাধাক্কি একটু হচ্ছিল, এক্ষেত্রে আমাদের কয়েকজন সহযোদ্ধা নিচে পড়ে গেছে। এর মধ্যে আমিও পড়ে গেছিলাম। আমাকে ডান পায়ের গোড়ালিতে বেশ কয়েকটা বাড়ি পড়েছিল। 11 তারিখে কুমিল্লা মেডিকেলে আমি গিয়েছিলাম। ঢাকায় আন্দোলন হচ্ছিল, ওখানেও স্লোগান হয়েছিল যে কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। তো এটা থেকেও বোঝা যায় যে কুমিল্লায় সর্বপ্রথম এই আঘাত হয়েছিল এই কোটা আন্দোলনের। কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় স্বৈরাচার হটানোর
এক দফা দাবিতে, যেখানে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুলাই হাজারেরও বেশি শিক্ষার্থীর পদযাত্রার পর 18 জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। কোটবাড়ি বিশ্ব রোড হয়ে ওঠে রণক্ষেত্র। পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হলেও পিছু হটেনি কেউ। হল বন্ধ হলেও 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে সরব ছিল কুমিল্লার শিক্ষার্থীরা। এইখানটায় প্রথম পুলিশ নগ্নভাবে ছাত্রদের উপরে, নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং আমাদের ছাত্রদের কারো যে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল, কারো তার মুখে লেগে মুখের মাংস উঠে যায়। এখানে শিক্ষার্থীদেরকে এমনভাবে পিটানো হয়, কুকুরকেও মানুষভাবে পিটায় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে 11 জুলাই যে আন্দোলনটা শুরু হয়েছে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধটা হয়েছে, ওই প্রতিরোধের এন্ডিংটা, ওই প্রতিরোধের শেষটা বিজয় দিয়ে হয়েছে 36 জুলাই। যে 11 জুলাইয়ের প্রথম প্রতিরোধ আন্দোলন প্রেরণা জুগিয়েছিল শত সহস্র তরুণের মাঝে, সেই দিনটি স্থান পায়নি জুলাই ক্যালেন্ডারে। তা নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ আর অভিমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটা সংগঠন মিলে আমরা তখন আমাদের পেজ থেকে লাইভ দিয়েছি, পাশাপাশি সকল তথ্য মানে ফ্যাক্ট, আসলে যে কি ঘটছে, কতজন আহত হচ্ছে, কোথায় হামলা শিকার হচ্ছে, কোথায় হুমকির শিকার হচ্ছে, একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সবকিছু তুলে ধরেছে কিন্তু ক্যাম্পাস সাংবাদিকরা। সো এই জুলাই আন্দোলনের পিছনে ক্যাম্পাস সাংবাদিকতার গল্পটা কিন্তু অপরিসীম। সারা বাংলাদেশে জুলাইকে নিয়ে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সর্বপ্রথম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুলিশে হামলা হয়, কিন্তু এটা কোথাও স্বীকৃতি পায় নাই। 36 জুলাই একটি প্রতীকী তারিখ, যা আজ যেন এক মহাকাব্য। এই আন্দোলনের অংশ নেয়া সব শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এই সুযোগকে কাজে লাগাবে নতুন বাংলাদেশ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এখন দুপুরের সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নোয়াখালীতে বৃষ্টি কম থাকায় শহরাঞ্চলে পানি কমলেও গ্রামাঞ্চলে বাড়ছে পানি। আশ্রয় কেন্দ্রগুলোতে যে সকল পরিবার আশ্রয় নিয়েছেন তাদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতাই পাননি তারা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট। এদিকে ফেনীর 22টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে শতাধিক গ্রামে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। এখন পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1655 হেক্টর ফসলি জমি। মৌসুমী বায়ু আর দিনের টানা বৃষ্টিতে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 21 জেলা। ডুবেছে লোকালয়, নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী, সদর, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাট উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। মাইজদীর প্রধান সড়ক ছাড়া প্রায় সব সড়ক তলিয়ে যায় পানিতে। ঘরবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়ে পানি। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ গেল 4 দিন ধরে পানিবন্দী মানুষ। তবে আগের তুলনায় বৃষ্টিপাত কম হয়, নামতে শুরু করেছে পানি। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 41,840টি পরিবার। ক্ষতিগ্রস্ত 2,03,100 মানুষ। বিপর্যস্ত হয়েছে 40টি ঘরবাড়ি। জলাবদ্ধতায় আউশ, আমনের বীজতলা, সবজি ক্ষেত সহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 হেক্টর জমি। আমাদের সকল জালাগুলা ডুবিয়ে গেছে, পানির নিচে তলিয়ে রয়েছে। এখন আমরা সামনের দিকে কিভাবে চাষবাস করতে হবে এটাই চাই আমরা। রেনু হইতে বড় মাছ হইতে সব ধরনের মাছগুলা আমাদের বিলীন হয়ে গেছে, চলে গেছে। হাড় ভাঙিয়েছে 1 মান্দা, বুঝছেন? হাড় ভাঙিয়ে 1 মান্দা মানে মাছ, সব মাছগুলো আমার বাসে চলে গেছে। জেলায় প্রস্তুত রাখা 466টি আশ্রয়কেন্দ্রের মধ্যে কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় 1,500 মানুষের ঠাঁই হয়েছে 40টি আশ্রয়কেন্দ্রে। তবে 4 দিন পার হলেও সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে। শুকনো খাবার খেয়ে দিন পার করছেন আশ্রিত মানুষরা। আজকের 4টা দিন আমাদের লাগে কোনো যোগাযোগ নেই, কোনো খাবার কিছু খাই নেই স্যার। এখন আমি বহুত অসুবিধা আছে, গরু কোথাও লই। এটা পানির থেকে বাঁচার আমাদেরকে একটা পথ বাইর করে দিবেন। কোনো সরকারি কোনো তহবিল কোনো কিছু পাইতেছি না। এখন আমাদের ঘরে পানি উড়ে গেছে আর আমরা থাকতে পারছি না। এখন বাল বাচ্চালে আমরা এখানে উড়ি আই। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে 22টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়।
বন্যায় নষ্ট হয়েছে আউশ ধানের বীজতলা, সবজিসহ পোল্ট্রি খাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলার ১,৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। মৎস্য বিভাগ বলছে ১,০০০-এর বেশি পুকুর প্লাবিত হয়েছে। মৎস্য খাতে ক্ষতি ৫ কোটি টাকার বেশি। এবং নিজের হাঁস মোরগ সাংসারিক অবস্থা আমরা খুব খারাপ করুন অবস্থা যাইতেছে। এখন এটা কে কি ব্যবস্থা করবে সেটা আমরা বলার মতো নয়। গদ্যতে গেছে তারপরে আমার মানুষের আসমরে গেছে, সব চলে গেছে। যা ছিল আমাদের অনেকগুলো জিনিস গত বছরও নষ্ট হয়েছে, এবছর একই অবস্থা নষ্ট হয়েছে। আমরা কোনোভাবে রাত্রে গ্রামের রাস্তা দিয়ে 1 গলা পানি দিয়ে বের হয়ে আসছি ফুলগাজীর দিকে। সবচেয়ে বেশি হলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা পাইলাম আমাদের ছাগলনাইয়া, তারপরে ফুলগাজী। আর মাছ আনুমানিক ক্ষতি হবে এরকম প্রায় 5 কোটি টাকার মতো আনুমানিক। বন্যার পানি ঘরবাড়ি থেকে নামতে শুরু করলেও এখনও ভোগান্তিতে স্থানীয়রা। এখনও ৮০টির বেশি গ্রাম প্লাবিত, পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ। এছাড়াও কুমিল্লায় উজানের ঢল অতিবৃষ্টিতে ১৪ গ্রাম, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং এলাকায় জলাবদ্ধতায় ১৩,০০০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। বন্যার আশঙ্কা দেখা দিলেও পানি কমে যাওয়ায় গোমতী নদীর পানি কমেছে ৭৪ সেন্টিমিটার। শোভন মাহমুদ খান, এখন। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে জেলার শ্রীপুর গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, কোনো এলাকায় কি পানি বাড়ছে এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে? গত 3 দিনের টানা যে বর্ষণ, সেই বর্ষণের ফলে কিন্তু এবং ভারতীয় উজানের যে পানির ঢল, সেই পানির ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনমিয়া সহ জেলার প্রায় সবগুলো উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে। আজকে কিছুটা রোদ উঠেছে সকাল থেকেই। রোদের কারণে কিন্তু যে বানবাসী মানুষ, তাদের মধ্যে কিছুটা স্বস্তি আছে যে এই রোদ যদি নিয়মিত থাকে তাহলে পানি কিছুটা কমবে, যার ফলশ্রুতিতে মানুষের ভোগান্তি কিছুটা কাটবে। যে একটি ঘর কিন্তু এখনো একদমই নদীগর্ভে পড়ে আছে, অর্থাৎ এই জায়গাটি নদীগর্ভে পড়ে আছে, অর্থাৎ নদীর যে ১২২ কিলোমিটার স্থান রয়েছে, এরকম আরো ২২টি স্থানে ভেঙেছে। এই ভাঙনের ফলে কিন্তু যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনমিয়া সহ ৬টি উপজেলার প্রায় ১৫০ শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। কথা বলেছি আমরা ফেনীর জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে এই যে বন্যা দুর্গতদের জন্য তারা ১৫০টির বেশি আশ্রয়কেন্দ্র করেছে। সেখানে প্রায় ৮,০০০-এর মতো মানুষ গেছেও আশ্রয়কেন্দ্রে। বন্যার যে একটু পরিস্থিতি উত্তরণ হচ্ছে, তার ফলশ্রুতি এর পরিস্থিতিতে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী এবং ফেনী জেলা প্রশাসন সহ যারা রয়েছেন তারা কিন্তু বন্যা দুর্গত মানুষদের জন্য সহায়তা, ত্রাণ সহায়তা এবং পরিস্থিতি মেরামতের জন্য কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। কথা বলেছি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড বলছে এইরকম যে ২২টি স্থানে ভেঙেছে, সেই ভাঙা স্থানগুলো কিন্তু এখনই মেরামত করা সম্ভব। ভাঙা স্থানগুলো কিন্তু এখনই মেরামত করা সম্ভব নয়। নদীর পানি যদি কমে এবং বৃষ্টির যদি কম থাকে কয়েকদিন, তাহলে কিন্তু তারা বাঁধগুলো মেরামত করতে পারবেন বলে তারা আশা করছেন। অপরদিকে আমরা কথা বলেছি ফেনীর যে আবহাওয়া অফিসের সাথে। তারা বলছেন যে গত কয়েকদিন আগে যে ৪০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২৪ ঘন্টায়, সেই পরিস্থিতির উত্তরণ হয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। বৃষ্টি কম থাকলে কিন্তু এই পরিস্থিতি উত্তরণ হবে বলে আবহাওয়া অফিস মনে করছেন। এ ছিল ফেনীর শ্রীপুর এলাকা থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সোলাইমান ডালিম। দেখছেন এখন দুপুর। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। হঠাৎই চড়া কাঁচামরিচের দাম কেজি ছাড়িয়েছে ৩৫০ টাকা। সরবরাহ সংকটে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। চড়া চালের বাজারও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দর। তবে অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংস এবং ডিমের দাম। মাহফুজা বৃষ্টি জানাচ্ছেন বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ রৌদ্রোজ্জ্বল সকালে স্বস্তির সাথেই বাজারে এসেছেন রাজধানীবাসী। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। টানা বৃষ্টি আর বন্যায় সরবরাহ কমা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারের দাম বাড়তি প্রায় সব কিছুরই।
সরবরাহ কমে যাওয়ায় হঠাৎই অস্থির কাঁচামরিচের বাজার। 2 দিনের ব্যবধানে কেজিতে অন্তত 200 টাকা বেড়েছে দর। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় মরিচের গাছ মরে গেছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে দাম, সেই সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। কাঁচামরিচের দাম বন্যার সময় বন্যার গন্ধ পাইলে কাঁচামরিচের দাম বাড়বে, এটা আমি জানি। কারণ এখন তো আর সাপ্লাই কমতি না, এখন তো সব ক্ষেত গাছ তুলে নিয়ে আসছে এখানে, কিন্তু আমরা এই সুবিধাটা নেই। আমরা 320, 280, 240 বন্যার কারণে একটু দাম বেশি। এছাড়া কোরবানির ঈদের পর থেকেই চালের বাজার ছিল চড়া। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে প্রকারভেদে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 250 থেকে 300 টাকা, আর কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 4 টাকা। বিক্রেতাদের দাবি, চালকল মালিকরা ঈদের পর থেকে দাম বাড়িয়ে আসছেন। আপনারা যেটা শুনছেন 100 থেকে 50 টাকা, তার চেয়ে বেশি বাড়ছে। বস্তায় বাড়ছে 300 টাকা। এটা মনে করেন ঈদের 2 সপ্তাহ পর থেকে দামটা অতিরিক্ত বেড়ে গেছে। এখন ঈদের 2 সপ্তাহ পরে যেটা বাজারটা বাড়ছে, বাজারটা এখন স্থির আছে। আমি 28 চাল কিনি, তো আমি আগে মিনিকেট কিনতাম, কিন্তু দাম বেশি দেখে এখন 28 নিচ্ছি। 28-এর দাম একটু মিনিকেট থেকে কম আছে, তো আগের থেকে একটু বেশি দাম, চালের দাম একটু বেশি। চালের বাজারের অস্বস্তির মধ্যেই দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। বেগুন মানভেদে 120 থেকে 160 টাকা, পটল 50 থেকে 60 টাকা, আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচা পেঁপে 40 থেকে 50 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, গেল শুক্রবারও এসব সবজির দাম কেজিতে 10 টাকা কম ছিল। তরকারির দাম আগে কম ছিল, ইদারিং বৃষ্টির কারণে শাসিরা মাল উঠাতে হচ্ছে না, খেতে যারা মাল ঢুকছে কম করে উঠে মার্কেটে ছাড়ে, এই কারণে মার্কেটের দামটা বাড়িয়েছে। বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। আর সোনালী মুরগির দর 300 থেকে 320 টাকা। বাজারে ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের মতো 120 টাকা ডজন দরেই। গত সপ্তাহে হিসেবে পার কেজিতে আপনার 15-20 টাকা বাড়ছে। সোনালী এখন বর্তমান বাজার 290-300, ব্রয়লার চলতেছে 150-60, আর দেশি মুরগিটা আছে আপনার 590 বা 600 এরকম। সরবরাহ সংকটে চড়া প্রায় সব রকম মাছের দাম। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি দরে, পাঙ্গাস 200 থেকে 250 টাকা, তেলাপিয়া 200 থেকে 250, আর রুই বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি। এছাড়াও বাজারে গরুর মাংস 750 থেকে 80 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। 3-4 দিন বৃষ্টি হয়েছে, তো মাছ ধরতে কষ্ট হয়েছে, এই জন্য প্রতি মাছে 50 থেকে 60 টাকা কেজিতে বেশি। এই জন্য মাছের দাম বেশি হতে কাস্টমার মোটামুটি আছে, একবার খারাপও না আবার একবার কমও না। কি কারণে বাড়ছে সেটা আমি জানি না, দোকানদাররা বলতেছে মাছের দাম একটু বেশি। একই দাম, ঈদের পরের থেকে সেম দাম, 780 থেকে নিয়ে 750। যাতে হাটে মালের দাম কমে নেয়, যাতে আমরা কম দামে বেচতে পারতেছি। বৃষ্টির কারণে অন্য সময় দাম বাড়ে, কিন্তু বর্তমানে বাজার স্থিতিশীল আছে, বাজারে দাম বাড়ে নাই, মাংসের দাম বাড়ে নাই। সাপ্তাহিক ছুটি ও রৌদ্রোজ্জ্বল সকালে ক্রেতা সমাগম বাড়ার আশায় ছিলেন বিক্রেতারা। যদিও রাজধানীর বাজারগুলো ছিল অনেকটাই ক্রেতা শূন্য, ফলে হতাশ বিক্রেতারা। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 25 কিলোমিটার অংশে তীব্র যানজট তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় যানজটে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভয়াবহ রূপ নিয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যানজট। 5 মিনিটের পথ ঘন্টাতেও পার হওয়া যাচ্ছে না। বিশ্ব রোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত 10.5 কিলোমিটার সড়কে খানাখন্দ ও সার্বিক দুরবস্থার কারণে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যানগুলোকে। বেশ কিছু সময় পর চলাচল করছে ধীর গতিতে। 3 দিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আপনার বিশ্ব রোড অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তে পানি জমে আপনি গাড়ি যে জায়গা 5 মিনিট লাগতো, সেই জায়গাতে আপনার একটা গাড়ি পার হতে আপনার 10 মিনিট লাগছে। 5 ঘন্টা আইছি এইটুক। রাস্তার অবস্থা করুণ অবস্থা। দেশের প্রশাসন তো রাস্তার দিকে চাইতেছে না, খালি গতি লয়ে টানাটানি। যানজটটা আসলে আমাদের ড্রাইভারের অন্যের কারণেই, ডানে বামে করে এই দামটা মূলত বাজে, আর কোনো ঝামেলা নেই। রাস্তা ভাঙাচোরা আছে, এটা আর দ্বিতীয় সমস্যা।
চীন ও কানাডার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তা নিয়ে নতুন করে সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরে আসিয়ান আঞ্চলিক ফোরামের ৩২তম আসরের সাইড লাইনে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেয় চীন। বিশেষ করে চিকিৎসা, পর্যটন, পানি ব্যবস্থাপনা ও বিনিয়োগ খাত কাজ করার আগ্রহ জানায় বেইজিং। অন্যদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। কিছুক্ষণ পর শুরু হচ্ছে অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। কিংস এরেনায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়াসিউল হক পান্থ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পান্থ, বাংলাদেশের প্রস্তুতি কেমন রয়েছে এবং ম্যাচ দেখতে দর্শকদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, যেমনটি জানেন এই মুহূর্তে কিন্তু ফুটবলের একটি জোয়ার চলছে বাংলাদেশে এবং সবশেষ এশিয়ান কাপে কিন্তু নারীরা কোয়ালিফাই করেছে এবং অনূর্ধ্ব-20 যে দলটি খেলছে এবার সাফ অনূর্ধ্ব-20 যে টুর্নামেন্ট হচ্ছে বসুন্ধরা কিংস এরেনায়, এখানে কিন্তু জাতীয় দলের একাধিক খেলোয়াড়, 7 জন খেলোয়াড় রয়েছেন। এমনকি জাতীয় দলের যে হেড কোচ পিটার বাটলার, তার অধীনেই কিন্তু মেয়েরা মাঠে নামছে এবং অধিনায়কত্ব কিন্তু করছেন আফিদা খন্দকার। যেমনটি বলছেন, যদি আমি বলি যে প্রস্তুতির কথা, প্রস্তুতি কিন্তু আফিদা যেমনটি বলেছেন বা পিটার বাটলার বলছেন যে তাদের প্রস্তুতি কিন্তু যথেষ্ট ভালো এবং গেলবারের চ্যাম্পিয়ন কিন্তু বাংলাদেশ হয়েছে এবং গতবারের যে ফাইনালটি ছিল কমলাপুর স্টেডিয়ামে, সেখানে কিন্তু যৌথভাবে চ্যাম্পিয়ন হতে হয়েছিল, কারণ 11টি পেনাল্টি শুট আউটের পরেও যখন ফলাফল নিষ্পত্তি হয়নি তখন কিন্তু ভারত এবং বাংলাদেশকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল ম্যাচ কমিশনার। তো গতকাল পিটার বাটলার ম্যাচ পূর্ববর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু বলেছেন যে এবার কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন, একক চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে এবং এবারের যে টুর্নামেন্ট ফরম্যাট সেটি কিন্তু কিছুটা ভিন্ন অন্যান্য বারের তুলনায়, কারণ এবারের যে টুর্নামেন্ট সেখানে কিন্তু কোনো ফাইনাল, সেমিফাইনাল এমন কোনো স্টেজ থাকছে না, রাউন্ড রবিন লিগে খেলা হবে এবং আজকে থেকে শুরু হওয়া যে টুর্নামেন্ট, উদ্বোধনী ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ তুলনামূলক সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে এবং পয়েন্ট টেবিলে যারা শীর্ষে থাকবে তারাই কিন্তু এবারের যে শিরোপা তারা ঘরে তুলবে। অন্যান্য দলের চেয়ে বাংলাদেশ শক্তিমত্তায় কিছুটা এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশ এবারের যে দল সেখানে কিন্তু 7 জন জাতীয় দলের ফুটবলার রয়েছে। অন্যদিকে অন্য যে বাকি 3টি দল রয়েছে, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান, তারা কিন্তু জাতীয় দলের কোনো খেলোয়াড় তাদের এই দলের সাথে নিয়ে আসেনি এবং এই টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ, চ্যাম্পিয়নশিপের যদি বলি, সেখানে সবচেয়ে বড় প্রতিপক্ষ কিন্তু নেপাল। তাদের যে কোচ, যিনি কোচ, তিনিও কিন্তু গতকাল বলেছেন যে তাদের দলে জাতীয় দলের কোনো ফুটবলার নেই, বরং এবারের যে টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশে পারফর্ম করে তারা জাতীয় দলের যে দ্বার সেটি উন্মুক্ত করতে চায় এবং দর্শকদের যে বিষয়, কিছু দর্শক সমর্থক এসেছেন, কিন্তু এখানে কিন্তু প্রায় 2.5 ঘন্টা পরে টিকিট কাউন্টার ওপেন করা হয়েছে। তো দর্শকদের কিছুটা ভোগান্তি হয়েছে, কারণ গত বেশ কিছুদিনের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রার পরিমাণটা ঢাকা শহরে একটু বেশি। তো কিছুক্ষণের মধ্যে ম্যাচ মাঠে করাবে, এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়, অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান বিএনপি নেতাদের। দেশের সংকট নিরসনের দ্রুত নির্বাচনের দাবি। নির্বাচন থেকে এনসিপিকে সরানোর চক্রান্ত চলছে, দাবি হাসনাতের। শেখ হাসিনার বিচারে ধীরগতির অভিযোগ পাটোয়ারির। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন বৈঠকের দ্বিতীয় দিনে কিছু বিষয়ে অগ্রগতি। রপ্তানি খাতে চাপ ঠেকাতে সমঝোতায় জোর ব্যবসায়ীদের। দেড় দশকে অনেক ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভ হয়ে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। এবং ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। 21 জেলায় ফসলের ব্যাপক ক্ষতি। 350 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচ।
শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।